স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি জব শিট সমাধানে। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে ইনস্ট্রাকশন এবং স্যাম্পল ফলো করে কিভাবে জব সম্পূর্ণ করা যায়। সো আপনারা আমাদের ডেস্কটপ স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের এখানে একটি জব শিট রয়েছে, যেখানে আমাদের কিছু স্পেসিফিকেশন বা ইনস্ট্রাকশন এবং কিছু স্যাম্পল দেওয়া রয়েছে, এবং এই স্পেসিফিকেশন বা ইনস্ট্রাকশন ও স্যাম্পল অনুযায়ী আমরা এই জবটা সম্পূর্ণ করব। সো আমাদের এখানে একটি স্যাম্পল দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই স্যাম্পল অনুযায়ী এবং নিচে আমাদের এখানে একটি মেইল মার্জ রয়েছে, আমরা মেইল মার্জ এটা সম্পূর্ণ করব আমাদের এখানে উল্লিখিত স্পেসিফিকেশন বা ইনস্ট্রাকশন অনুযায়ী। তো আমরা সর্বপ্রথমে একজন প্রার্থী যেভাবে অ্যাসেসমেন্ট শুরু করবে, যেই ধাপগুলো অনুসরণ করে আমরা সেভাবেই এটার সমাধান করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা চলে আসব আমাদের ডেস্কটপ স্ক্রিনে। এখানে আমরা আমাদের নিজেদের নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করে নেব সর্বপ্রথম। সেই জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ফোল্ডার সিলেকশন করে দেব এবং এই ফোল্ডারের আমরা একটি নাম দিয়ে দেব। সো আমরা এখানে একটি সিরিয়াল নাম্বার অথবা রোল নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমরা একটি নাম দিয়ে দিচ্ছি। সো নাম এবং সিরিয়াল নাম্বারের মাধ্যমে আমরা একটি ফোল্ডার তৈরি করে নেব এবং এই ফোল্ডারটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এই ফোল্ডারের অধীনে আমরা এখানে আমাদের জবটি সমাধান করার জন্য আমরা এখানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের একটি ফাইল এখানে আমরা সেভ করব, যেটার নাম দেব আমরা জব 1। তো এটি করার জন্য সর্বপ্রথম আমরা এই ফোল্ডারটি ওপেন থাকা অবস্থায় ফোল্ডারের ভিতরে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাকে সিলেকশন করব এবং এটাকে আমরা রিনেম করে এটার নাম আমরা জব 1 করে দেব। ওকে, সো আমাদের এই কাজটা শেষ। এবার আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটাকে আমরা ওপেন করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং টাইটেলের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে জব 1 নাম দেওয়া রয়েছে। তার মানে হচ্ছে এটি আমাদের অলরেডি জব 1 নামে সেভ হয়ে গিয়েছে। সো আমি যেই ধাপগুলো ফলো করে কাজগুলো করছি, আপনারা এভাবে কাজগুলো করলে আপনাদের কাজে সুবিধা হবে এবং কাজের থেকে ভুল হওয়ার সংখ্যা কমে যাবে। সো আমরা কাজটা শেষ করেছি, এবার আমরা চলে আসি আমাদের ইনস্ট্রাকশনে। সো আমরা ইনস্ট্রাকশনের প্রথম দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে আমাদের পেজ লেআউটের জন্য একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেটা আমাদের 2টা পেজের জন্য। সো আমরা 2টা পেজ নিয়ে কাজ করব। প্রথম পেজে আমরা যদি লক্ষ্য করি স্যাম্পলের এখানে এটা হচ্ছে আমাদের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজে আমাদের এটা মেইল মার্জ থাকবে। সো 2টা পেজেরই আমাদের সেম ফাইল ফরম্যাট ব্যবহার করার জন্য বলছে, সেম লেআউট ব্যবহার করার জন্য বলছে। সো আমরা সেম লেআউট ব্যবহার করব। সো 2টা পেজের লেআউট দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের যে এখানে পেজ যে সাইজ রয়েছে সেটা আমাদের এখানে A4 এর কথা উল্লেখ করেছে এবং পেজ ওরিয়েন্টেশন এটা পোর্ট্রেট দেওয়ার জন্য বলছে। মার্জিন আমাদের টপ 0.5 ইঞ্চি, বটম 0.5 ইঞ্চি, লেফট ও রাইট 0.6 ইঞ্চি করার জন্য বলছে। সো আমরা এটা করব। এই জন্য আমরা চলে আসি আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে। দেন আমরা এখান থেকে পেজ সেট আপ করার জন্য আমরা এখান থেকে লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো আমাদের পেজ সেট আপ রয়েছে। সো আমরা এখান থেকে সাইজে ক্লিক করব এবং এখান থেকে আমরা A4 সিলেকশন করে দেব।
তাহলে আমাদের পেজ সাইজ A4 হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করব। এখান থেকে পোর্ট্রেট দেওয়া থাকবে। ডিফল্ট অবস্থায় পোর্ট্রেট দেওয়া থাকে। যদি পোর্ট্রেট না থাকে তাহলে আপনারা এখান থেকে পোর্ট্রেট করে দেবেন। এরপর আমরা এখান থেকে মার্জিনে ক্লিক করব এবং এখান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এভাবে পেজ সেটআপটা চলে আসবে। এরপর আমরা টপ এবং বটম আমরা 0.5 ইঞ্চি করে দেবো। সো আমরা এখান থেকে 0.5 করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে বটমটাকে 0.5 করে দিব। এরপর লেফট আমরা এখান থেকে 0.6 এবং রাইট 0.6 করে দেব। সো আপনারা নিচে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে ওরিয়েন্টেশন পোর্ট্রেট করা রয়েছে। আমরা চাইলে এখান থেকে পেপারে ক্লিক করে এটা সাইজ এখান থেকে নির্ধারণ করতে পারি। সো যেহেতু আমরা অলরেডি পেপারের সাইজ এবং আমরা ওরিয়েন্টেশন নির্ধারণ করে দিয়েছি, আমরা এই দুইটা এখান থেকে চেক করে দেখব যে আসলে ঠিক রয়েছে কিনা। পেপার সাইজ A4 এবং এখানে ওরিয়েন্টেশন পোর্ট্রেট রয়েছে কিনা। যদি পেপার সাইজ, ওরিয়েন্টেশন এবং মার্জিন ঠিক থাকে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এই পেজ লেআউট সেটআপ হয়ে যাবে। তো আমরা এই পেজ লেআউট সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এরপর আমাদের এইখানে বলা হয়েছে যে ফটোগ্রাফ অ্যান্ড পার্সোনাল ডিটেলস। সো এখানে আমাদের বলছে যে ইউজ টেবিল উইথ 3 কলামস। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নিচে আমাদের 1 নম্বর স্যাম্পলের ভিতরে যে এখানে একটি ফটোগ্রাফের অপশন দেয়া রয়েছে এখানে, এবং এখানে আমাদের একটা টেবিল নেওয়া হয়েছে যেখানে আমাদের 3টা কলাম দেওয়া রয়েছে এবং তার ভিতরে কিছু টেক্সট দেওয়া রয়েছে। সো আমরা এই টেবিলটা প্রথমে তৈরি করে নেব। আমরা টেবিল তৈরি করার জন্য চলে আসব আমরা আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের ভিতরে। দেন আমরা এখান থেকে টেবিল তৈরি করব। তার আগে আমাদের এখান থেকে কিছু টেক্সট আমাদের নিয়ে নিতে হবে। সো লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের উপরে এখানে একটা টেক্সট রয়েছে। সো আমরা টেক্সটগুলোকে এখান থেকে সুন্দর করে নিয়ে নেব। সো আপনারা অবশ্যই টাইপ করবেন। আমি এখান থেকে কপি পেস্ট করে লেখাগুলোকে নিয়ে নিচ্ছি যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। সো আমরা এটাকে নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমরা টেবিল তৈরি করব। সো টেবিল তৈরি করার জন্য আমরা প্রথমে চলে আসব আমাদের এখান থেকে ইনসার্টে ক্লিক করব। দেন এখান থেকে টেবিলে ক্লিক করব। এবার আমরা এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এভাবে একটা অপশন চলে আসবে। সো আমরা এখান থেকে যেহেতু 3টা কলাম দেওয়ার জন্য বলছি, সো আমরা এখান থেকে কলাম নাম্বার করে দেব 3 এবং রো নাম্বার করে দেব আমরা 1। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে হচ্ছে 3টা কলাম বিশিষ্ট এবং একটা রো বিশিষ্ট একটি টেবিল আমাদের সামনে চলে আসবে। এবং এই টেবিল আসার পরে টেবিলের ভিতরে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে আমরা সঠিকভাবে এই টেবিলের ভিতরে বসিয়ে দেব। সো আমি এখান থেকে কপি পেস্ট করছি যাতে আমাদের টাইপ করতে গিয়ে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, সেই জন্য। সো আমি টেবিলটা তৈরি করে নিলাম। এরপর আমরা বাকিগুলো দেখব। সো বাকিগুলো লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে অপশনগুলো বলে দেওয়া রয়েছে যে টেবিলের যে বর্ডার সেটা এখান থেকে বলছে। সো প্রথমে আমাদের এখানে বলছে যে নাম, টাইটেল, সেটার ফন্ট সাইজ এখান থেকে 34 করার জন্য বলছে এবং এটার কালার এখান থেকে গ্রিন করার জন্য বলছে। এরপরে বলছে যে টেবিল বর্ডার নো বর্ডার করার জন্য, যেখানে আমাদের থাকবে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস। সো এগুলা আমরা এখান থেকে নো বর্ডার করে দেব। সো এই কাজগুলো আমরা এখন সম্পূর্ণ করে নেব। তো আমরা চলে আসি আমাদের ওয়ার্ক এরিয়ার ভিতরে। দেন আমরা এখান থেকে টেবিলটাকে সিলেকশন করব এবং আমরা এখান থেকে চলে আসব টেবিল ডিজাইন এবং এখান থেকে আমরা বর্ডারে ক্লিক করব। দেন আমরা এখান থেকে নো বর্ডারে ক্লিক করব। তাহলে টেবিলের বর্ডারটা আমাদের এখান থেকে হাইড হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে একটি সমস্যা আপনাদের হতে পারে, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে ভিউতে চলে আসি,
দেন আমাদের এখান থেকে যদি এই গ্রিড অপশনটা অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আমরা এভাবে দেখতে পাবো। সো অবশ্যই গ্রিড অপশন যেখান থেকে হাইড থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন। সো আমাদের এই কাজটা শেষ। এবার হচ্ছে আমাদের এই যে টাইটেল, এটাকে আমরা সিলেকশন করব। দেন আমরা এখান থেকে ফন্টটাকে পরিবর্তন করে দেব। তার আগে এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের এখানে আদার ফন্ট সাইজ এটা নির্ধারিত করা রয়েছে কিনা। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এভাবে দেয়া নেই। সো আমরা এখান থেকে এটার ফন্ট সাইজ আমরা এখন 34 করে দেব। সো আমরা এখান থেকে এটাকে সিলেকশন করি, দেন এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে 34 করে দিব। সো আমরা এখানে টাইপ করে দেব 34, দেন ইন্টার প্রেস করব, তাহলে আমাদের ফন্ট সাইজ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এটাকে কালার করে দেব। ওকে, সো এই কাজটা আমাদের হয়ে গেল, যেটা আমাদের এখানে উল্লেখ ছিল। ওকে, এরপর আমরা এখান থেকে বলা রয়েছে যে রাইট কলাম অফ ফটো রেক্টেঙ্গুলার সাইজ এখানে বলছে 1.65 1.35, বর্ডার বলছে এখান থেকে 4.1/4 পিটি এবং কালার বলছে রেড, পজিশন টপ রাইট। সো সেই অনুযায়ী আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গলের মাধ্যমে একটা ফটো নিয়ে আসব। আমরা যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের এভাবে দেওয়া রয়েছে। সো আমরা চলে আসি আমাদের ওয়ার্ক এরিয়ার ভিতরে। দেন আমরা চলে আসবো এখান থেকে ইনসার্টে। দেন আমরা এখান থেকে শেপে ক্লিক করব, রেক্টেঙ্গুলারে ক্লিক করব। দেন আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের রেক্টেঙ্গুলারটা চলে আসবে এবং রেক্টেঙ্গুলারটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করব এবং এখান থেকে আমরা হাইট এখান থেকে হচ্ছে আমরা 1.65 করে দেব এবং এখান থেকে আমরা উইথ 1.35 করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। দেন আমরা এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে সেই ফরম্যাটে চলে আসব। এখান থেকে পজিশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা টপ রাইট এখানে ক্লিক করব। ওকে, এটা যে কোনো কারণে হচ্ছে না। সো আমরা প্রথমে এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে র্যাপ টেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে ইন ফন্ট অফ টেক্সট করে দেব প্রথমে। দেন আমরা এখান থেকে পজিশনে ক্লিক করে এটাকে আমরা টপ রাইট করে দেব, তাহলে আমাদের এই পজিশনে এটা চলে আসবে। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এবং এটাকে আমরা ইন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দেব, তাহলে আমাদের এই পজিশনে চলে আসবে। সো আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। এরপর পরবর্তী ইনস্ট্রাকশন আমরা ফলো করব। পরবর্তী ইনস্ট্রাকশনে আমাদের এখানে বলা রয়েছে যে সাবটাইটেল সেকশন, আমাদের এখানে সাবটাইটেল সেকশন দেওয়া রয়েছে। সো এইখানে সাবটাইটেল সেকশনের ভিতরে এখানে বলা হয়েছে যে ইউজ টেবিল উইথ 2 কলাম ফর, 2টা কলাম করার জন্য বলছে, যেখানে আমাদের অবজেক্ট, কমিউনিকেশন এবং লিডারশিপ এটা রয়েছে। সো আমরা যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমাদের এখানে দেখছেন যে অবজেক্ট রয়েছে, এরপর আমাদের রয়েছে কমিউনিকেশন। আমরা নিচের দিকে গেলে দেখতে পাবো যে এখানে রয়েছে কমিউনিকেশন এবং এখানে রয়েছে লিডারশিপ। মূলত এখানে 2টা কলাম, এই কমিউনিকেশন রয়েছে একটা কলামে অ্যান্ড এইটা হচ্ছে দ্বিতীয় কলামে, আর লিডারশিপের টাইটেল রয়েছে এক কলামে, দেন আদার টেক্সট রয়েছে দ্বিতীয় কলামে। সো এখানে আমাদের কমিউনিকেশন, লিডারশিপ এবং এখানে হচ্ছে আমাদের যে অবজেক্টিভ, এই 3টা কিন্তু আমাদের 2 কলাম, এটা কিন্তু আমাদের এখানে বলা ছিল। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ 3 কলাম উইথ এডুকেশন, এরপর রয়েছে এক্সপিরিয়েন্স, এরপর স্কিল। তো আমরা যদি এখানে চলে আসি যে আমাদের এডুকেশন, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা কলাম, একটা কলাম, একটা কলাম। সো এডুকেশন হচ্ছে 3 কলাম। এরপর রয়েছে আমাদের এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আমাদের 3 কলাম। এরপর রয়েছে আমাদের যে লিডারশিপ,
সরি, আমাদের রয়েছে স্কিল। সো আমাদের স্কিল হচ্ছে 3টা কলাম এখানে দেখতে পাচ্ছেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা কলামগুলো ইনসার্ট করব এবং সেই অনুযায়ী কাজগুলো সম্পূর্ণ করব। তো আমরা চলে আসি প্রথমে আমাদের ওয়ার্ক স্পেসের ভিতরে। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে স্যাম্পল অনুযায়ী আমরা এটাকে তৈরি করব। তো প্রথমে আমাদের অবজেক্টিভের এখানে 2টা কলাম রয়েছে, সেই জন্য আমরা এখানে কার্সর পয়েন্ট থাকা অবস্থায় আমরা ইনসার্টে চলে আসব। দেন আমরা এখান থেকে টেবিলে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে ইনসার্ট টেবিলের মাধ্যমে ইনসার্ট করতে পারি, অথবা আমাদের এখান থেকে কুইক টেবিল বা ইজি টেবিল রয়েছে, এখান থেকে আমরা ইনসার্ট করতে পারি। সো আমরা এখান থেকে ইজি টেবিলের মাধ্যমে এটাকে করে নিচ্ছি। দেন আমরা এই টেবিলটাকে জাস্ট আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এটার ভিতরে লেখাটাকে আমরা দিয়ে দিচ্ছি অবজেক্টিভ। দেন আদার যে টেক্সটগুলো রয়েছে এটাকেও আমি এখান থেকে কপি করে নিয়ে আমরা এটার ভিতরে বসিয়ে দিচ্ছি। আমাদের আদার টেক্সট এখানে চলে আসলো। এরপর রয়েছে আমাদের এডুকেশন হচ্ছে আমাদের 3টা কলামে। সো আমরা এখান থেকে 3টা কলাম ইনসার্ট করব। এটার নিচে আমরা একটু স্পেস দিয়ে নেব। দেন আমরা চলে আসি ইনসার্ট টেবিল, আমরা এখান থেকে 3টা কলাম নেব। দেন প্রথমে হচ্ছে এটার ভিতরে এডুকেশন করে দেব। দেন আমরা এরপরে হচ্ছে অ্যাড্রেসগুলোকে বা এখান থেকে এডুকেশনের ইনফরমেশনগুলোকে নিয়ে নেব। দেন আমরা এখান থেকে এটার ডেটটাকে এখান থেকে নিয়ে নেব। ওকে, আমাদের 3টা কলাম করা হয়ে গেল। এরপর রয়েছে আমাদের এক্সপিরিয়েন্স। সো এক্সপিরিয়েন্সে হচ্ছে আমাদের এখানে 3টা কলাম দেওয়া রয়েছে। সো আমরা এখানে স্পেস দিয়ে নিচ্ছি। এখানে আমরা পুনরায় আরও একটি কলাম ইনসার্ট করব। এখান থেকে আমরা টেবিল থেকে আমরা 3টা কলাম নিয়ে নিচ্ছি। সো আমরা এখান থেকে প্রথমে এক্সপিরিয়েন্সটাকে দিয়ে দেব এবং এর ইনফরমেশনগুলোকে দিয়ে দেব এখান থেকে আমরা, এবং এর যে ডিউরেশন বা সময়টা রয়েছে আমরা এখান থেকে এই ডেটটাকে আমরা এখান থেকে 3 নম্বর কলামে দিয়ে দেবো। সো আমাদের এটা হয়ে গেল। এরপর আমরা এই যে ইনফরমেশনগুলোকে আমরা সিলেকশন করব, এটাও 3টা কলামের জন্য। সো আমরা এখানে হচ্ছে আরও 3টা কলাম ইনসার্ট করব। ইনসার্টে চলে আসব, এখান থেকে আমরা 3 কলাম নিয়ে আসব। দেন আমরা এখানে ইনফরমেশনগুলোকে এখান থেকে নিয়ে আসব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কাজটা সম্পূর্ণ করতে হবে। আমি প্রতিটি ইনস্ট্রাকশন ফলো করে কাজগুলো সম্পূর্ণ করছি। এরপর কমিউনিকেশনের জন্য আমাদের 2টা কলামের কথা বলা হয়েছিল। এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে এই যে ইউজ টেবিল 2 কলাম ফর অবজেক্টিভ, কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ। সো কমিউনিকেশন যেহেতু রয়েছে আমাদের 2 কলাম, সো এটাও আমরা এখান থেকে ইনসার্ট করে নেব। তো আমরা এখান থেকে চলে আসি ইনসার্ট টেবিল, এখান থেকে আমরা 2 কলাম নিয়ে আমরা এখানে হচ্ছে এর ইনফরমেশনগুলোকে এখান থেকে পেস্ট করে দেব। সো আমি কপি পেস্ট করে নিচ্ছি যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায় টাইপিং করতে গিয়ে। সো আমি কপি পেস্ট করে লেখাগুলোকে সঠিক পজিশনে বসিয়ে নিচ্ছি। ওকে, আমাদের এটা হয়ে গেল। এরপর কমিউনিকেশনের পরে আমাদের এখানে লিডারশিপ রয়েছে, এটাও আমাদের 2টা কলামে নেওয়ার জন্য বলা হয়েছিল। সো আমরা এখান থেকে ইনসার্টে চলে আসি, এখান থেকে 2টা কলাম ইনসার্ট করি এবং এখান থেকে আমরা এই লেখাটাকেও জাস্ট এর পজিশন অনুযায়ী বসিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এটা হয়ে গেল। এরপর স্কিলটাকে আমরা সিলেকশন করি। দেন এটা কিন্তু আমাদের 3টা কলাম। সো আমাদের এখানে 3টা কলাম ইনসার্ট করতে হবে। আমরা ইনসার্টে চলে আসি, এখান থেকে ইজি টেবিল থেকে আমরা 3 কলাম বিশিষ্ট একটি টেবিল নিয়ে আসলাম। দেন আমরা এখান থেকে যে লেখাগুলো রয়েছে লেখাগুলোকে আমরা সঠিকভাবে এটার ভিতরে আমরা বসিয়ে দিচ্ছি। সো আমাদের লেখাগুলো হয়ে গেল। এবার আমরা ডিজাইন করব। সো ডিজাইন করার জন্য আমরা এখান থেকে প্রথমে আমরা এখান থেকে চলে আসি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা ছিল যে টেবিলের ভিতরে যে লেখাগুলো থাকবে এটার ফন্ট হচ্ছে 22 থাকবে, মানে সাবটাইটেল সেকশনটা, সাবটাইটেল যেটা থাকবে সেটার ফন্ট 22 থাকবে, কালার থাকবে গ্রিন, আর টেবিল বর্ডার থাকবে নো বর্ডার। সো এটা কিন্তু বলা ছিল এখানে আমাদের। এবং এরপরে আমরা নিচের দিকে যদি লক্ষ্য করি এখানে দেখবেন যে স্কিল বার অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী আমাদের স্কিল বার তৈরি করার জন্য বলছে। এবার এখানে বলছে যে ইউজ রেক্টেঙ্গুলার হুইচ দ্য প্রেজেন্ট বার ম্যানুয়ালি ড্রয়িং ইউজিং দ্য শেপ টুলস। সো শেপ টুলসের মাধ্যমে আমাদের স্কিল বারটা তৈরি করার জন্য বলছে। এই যে আমাদের স্কিল বার দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের স্কিল বার, এটাও আমরা তৈরি করব। এরপর এখানে বলছে যে ফন্ট অ্যান্ড অ্যালাইনমেন্ট। সো ইংলিশ পার্টের জন্য আমাদের ফন্ট কথা বলছে।
সো প্রথমে আমাদের বলছে টাইটেল ফন্ট এরিয়াল, যেটা 34 দেওয়ার জন্য বলছে, কালার থাকবে গ্রিন এবং এটার সেন্টার থাকবে অ্যাজ পার স্যাম্পল, আর লাইন স্পেসিং সিঙ্গেল থাকবে। সো আমাদের প্রত্যেকটা লাইন স্পেসিং সিঙ্গেল রয়েছে। দেন সাবটাইটেল, এটা হচ্ছে আমাদের ফন্ট এরিয়াল এবং সাইজ 22 এবং কালার হচ্ছে গ্রিন এবং এটার পজিশন থাকবে লেফট অথবা স্যাম্পল অনুযায়ী। আর আদার টেক্সট রয়েছে আমাদের এরিয়াল, ফন্ট সাইজ হচ্ছে 12 এবং কালার ব্ল্যাক, আর পজিশন বা অ্যালাইনমেন্ট লেফট। সো এখানে আমরা যে কাজগুলো দেখতে পাচ্ছি যে ফন্টগুলো আমাদের কিন্তু এরিয়াল রয়েছে এবং আমাদের লাইন স্পেসিং কিন্তু এখানে সিঙ্গেল রয়েছে। সো আমরা এই কাজগুলো করব এবং আদার টেক্সট যেটা রয়েছে সেটা ফন্ট সাইজ 12। সো আমরা চলে আসবো আমাদের এখানে আসার পরে আমরা সব লেখাগুলোকে একত্রে সিলেকশন করব। সিলেকশন করার পরে এখানে যে আদার ফন্ট, এটা আমরা এরিয়াল, সো আমরা এরিয়াল করে দেব এবং এটার ফন্ট সাইজ 12 করব এবং এটার কালার ব্ল্যাক করে দেব। আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে কোনো একটি লেখা বা কোনো একটি ডকুমেন্ট ডিজাইন করবেন, তখন সর্বপ্রথম আপনি লক্ষ্য করে দেখবেন যে আদার টেক্সট কোথায় রয়েছে। আদার টেক্সট যেখানে পাবেন সেটার ফন্ট এবং ফন্ট সাইজ, ফন্ট কালার, আপনার ডকুমেন্টে যত ধরনের লেখা রয়েছে সব লেখা সিলেকশন করে আপনি আদার টেক্সটের ফন্ট সাইজ এবং ফন্ট কালার দিয়ে দেবেন, তাহলে আপনার কাজগুলো আরও দ্রুত হবে। সো সেই জন্য আমি সবগুলোকে একত্রে সিলেকশন করে নিয়েছি এবং এখান থেকে আমরা এটার ফন্ট সাইজ 12 করে দিচ্ছি এবং এটার ফন্ট এখান থেকে আমরা এরিয়াল করে দিচ্ছি এবং এটার কালার আমরা এখান থেকে অটোমেটিক বা ব্ল্যাক করে দিচ্ছি। অবশ্যই এই কাজটা করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এবার বলছে যে আমাদের এখানে বলা ছিল যে নো বর্ডার এবং এটার যে টেবিল রয়েছে সাবটাইটেল সেকশনের, এটার ফন্ট হবে 22 এবং কালার হবে গ্রিন, আর টেবিলগুলোর বর্ডার হবে নো বর্ডার। সো আমরা এই কাজগুলো করব। তো প্রথমে আমরা এখান থেকে সাবটাইটেলগুলোকে সিলেকশন করি। আমাদের এগুলো হলো সাবটাইটেল, এটাকে সিলেকশন করব। আমরা এখান থেকে লেআউটে ক্লিক করব, দেন আমরা এখান থেকে সেন্টার করব এবং এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে, আমাদের বলা হয়েছিল 22, সো আমরা এটাকে সিলেকশন করে এখানটার ফন্ট সাইজ আমরা 22 করে দেব। ওকে, আমাদের হয়ে গেল এবং কালার আমরা এখান থেকে গ্রিন করে দেব। ওকে, হয়ে গেল। এবার আমরা প্রত্যেকটা সাবটাইটেল কিন্তু আমাদের ফন্ট সাইজ 22 করতে হবে এবং কালার গ্রিন করতে হবে, এটাকে সেন্টার করতে হবে। সো এই কাজের জন্য আমি এখানে ফরম্যাট পেইন্টার ইউজ করব। আপনার চাইলে ম্যানুয়ালি এটাকে এভাবে সিলেকশন করে এটার ফন্ট সাইজ 22 করে দিতে পারেন এবং এখান থেকে লেআউটে এসে আপনারা এখান থেকে সেন্টার করে দিতে পারেন এবং এখানে হোম থেকে আপনারা চাইলে কালার করতে পারেন, এভাবে করতে পারেন। সো আমি যেই পদ্ধতি অবলম্বন করছি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। সো আমরা প্রথমে এই ফরম্যাটটাকে যেহেতু আমরা অলরেডি সম্পূর্ণ করেছি, আমরা এটাকে সিলেকশন করব। দেন আমরা এই হোম ট্যাব থেকে এখানে দেখবেন যে ফরম্যাট পেইন্টার রয়েছে, সো আমরা এখানে ডাবল ক্লিক করব মাউসের মাধ্যমে। এবার হচ্ছে আমরা জাস্ট এই পরবর্তী সাবটাইটেলগুলো সিলেকশন করব। দেখবেন যে এটার ফন্ট সাইজ, কালার এবং এটা কিন্তু এভাবে হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেল। এবার আমরা এই ফরম্যাট পেইন্টারকে ডিজেবল করার জন্য আমরা পুনরায় ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, এটা ডিজেবল হয়ে যাবে। এবার আমরা এই লেখাগুলোকে সিলেকশন করে আমরা লেআউট থেকে এটাকে মিডল করে দেব, সেন্টার করে দিচ্ছি আমরা এখান থেকে, অ্যালাইন সেন্টার। অবশ্যই আপনারা এখান থেকে সেন্টার করে দেবেন। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এবার আমরা এগুলোর যে গ্যাপগুলো রয়েছে আমরা চাইলে গ্যাপগুলোকে একটু পূরণ করে নিতে পারি। তার আগে আমরা এগুলোকে প্রথমে সিলেকশন করে নেব। আমরা চলে আসবো এখান থেকে হোম ট্যাব থেকে, এখান থেকে লাইন স্পেসিং এখানে ক্লিক করব, দেন এখান থেকে মোর লাইন স্পেসিং অপশনে ক্লিক করব, দেন এখানে লাইন স্পেসিং অপশনে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে সিঙ্গেল সিলেকশন করে দেব, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, যেটা আমাদের পূর্বে বলা হয়েছিল। এবং আমি আপনাদের একটা স্পেশাল ইনস্ট্রাকশন বলে দিই, সেটা হচ্ছে আপনারা এখান থেকে লেআউটে চলে আসবেন, এখানে B4 আপনারা এখান থেকে 4 PT করে দেবেন অথবা 0 PT করে দেবেন B4-এ, দেন এখানে আফটার এটাকে আপনারা 4 PT করে ইন্টার প্রেস করবেন, তাহলে অনেকটা স্পেস কমে যাবে। আর যদি কোনোভাবে বেড়ে যায় তাহলে আপনারা এখানে আফটারের জায়গায় 0 করে দেবেন, তাহলে হচ্ছে এটাকে
অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আপনারা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনাদের পেজের ভিতরে স্পেসটা এখান থেকে বাড়ানো কমানো সম্ভব, যেটা আমাদের ইনস্ট্রাকশনে উল্লেখ থাকে না। সো আশা করি এটা বুঝতে পারছেন। এবার হচ্ছে আমরা এখান থেকে টেবিলগুলোকে অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছেন যে আমাদের টেবিলের কলামগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো প্রথমে আমরা চলে আসি আমাদের অবজেক্টিভের এখানে এটা টেবিলটাকে জাস্ট আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর রয়েছে আমাদের এডুকেশন, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, দেন আমরা এটাকে সিলেকশন করে এটাকে সেন্টার করে দিচ্ছি। আমাদের এক্সপিরিয়েন্স যেটা রয়েছে আমরা এটাকেও অ্যাডজাস্ট করে নিচ্ছি এখান থেকে, এবং আমাদের এইটাকে সিলেকশন করে আমরা লেআউট থেকে এখান থেকে এটাকে সেন্টার করে দিচ্ছি। কমিউনিকেশন, এটাকে আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। লিডারশিপ, এটাকে আমরা এখান থেকে টেবিলটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন স্কিল, এটাকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখান থেকে। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। দেন আমরা এই টেবিলটাকেও এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো আমাদের এই কাজগুলো হয়ে গেল। এরপর আমরা স্কিলের যে এখানে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা আমরা তৈরি করব। সো আমরা যদি লক্ষ্য করি এখানে দেখতে পাবো যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা শেপ রয়েছে। সো আমরা চলে আসি আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে। দেন আমরা এই টেবিলের এখানে এই বক্সটার ভিতরে মাউস কার্সার পয়েন্ট রাখবো। দেন আমরা এখান থেকে চলে আসব স্প্লিট সেল। সো আমরা এখান থেকে স্প্লিট সেলে ক্লিক করব। স্প্লিট সেলে ক্লিক করার পরে আমরা এখান থেকে কলাম আমরা এখান থেকে অন করে দেব, এবং রো আমরা এখান থেকে 5 করে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এই টেবিলের ভিতরে এভাবে 5টা রো চলে আসবে। দেন আমরা এই টেবিলটাকে সিলেকশন করে আমরা একটু নিচে দিকে স্ক্রলিং করে এটাকে আমরা বড় করে দেব। দেন আমরা এই লেখাটাকে সিলেকশন করে এটাকে আমরা সেন্টার পজিশনে নিয়ে আসি। ওকে, আমাদের লেখাটা এখানে চলে আসলো। এবং এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আমরা একটা টেবিল নিয়ে আসব। সো আমরা পুনরায় এখান থেকে আমরা লেআউটে চলে আসি, এখান থেকে স্প্লিট সেলে ক্লিক করব। দেন এখান থেকে এটার কলাম আমরা করব অন, এবং রোর সংখ্যা দেবো আমরা 5। দেন ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের 5টা এখানে চলে আসবে। দেন আমরা এই প্রত্যেকটা লেখা আমরা প্রত্যেকটা কলামের ভিতরে রেখে দেব। আমাদের প্রত্যেকটা লেখা প্রত্যেকটা রো এর ভিতরে আমরা এভাবে রেখে দেব। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কীভাবে এটা করতে হবে। এবং এই প্রবলেম সলভিংটা হচ্ছে আমাদের নিচে রয়েছিল। সো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, সো আমাদের এটা হয়ে গেল, এবং এই লেখাগুলোকে সিলেকশন করে আমরা এখান থেকে এটাকে সেন্টার করে দিচ্ছি। সো আমাদের কাজটা হয়ে গেল। ওকে, ওকে, আমাদের কাজটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ডায়াগ্রামটা তৈরি করব। এই জন্য আমরা চলে আসব এখান থেকে ইনসার্ট। তো অবশ্যই আমরা এখান থেকে এই বক্সে ক্লিক থাকবে। দেন ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, এখান থেকে রেক্টেঙ্গুলারে ক্লিক করব। দেন আমরা এই বক্সের ভিতরে একটা রেক্টেঙ্গুলার এভাবে ড্রা করব, এবং এই রেক্টেঙ্গুলারটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে সেই ফরম্যাটে চলে আসব। র্যাপ টেক্সটে ক্লিক করব, এখান থেকে ইন লাইন উইথ টেক্সটে ক্লিক করব, এবং এটাকে জাস্ট আমরা এভাবে একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, দেন আমরা এখান থেকে লেআউটে চলে আসব। দেন আমরা এখান থেকে এটাকে সেন্টারে ক্লিক করব, তাহলে আমাদের সেন্টার পজিশন হয়ে যাবে। দেন আমরা এই রেক্টেঙ্গুলারটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা এটার ভিতরে একটা পার্সেন্টেজ রয়েছে। সো পার্সেন্টেজটা আমরা লিখে দেব। সো এখান থেকে 75 রয়েছে, আমরা এখান থেকে এটাকে 75 করে দিই। সো আমরা এখান থেকে কিবোর্ড থেকে লিখব 75% লিখে দিচ্ছি। ওকে, আমাদের হয়ে গেল। দেন আমরা এই শেপটা বা রেক্টেঙ্গুলার সিলেকশন করে আমরা এখান থেকে হোমে চলে আসব। দেন আমরা এখান থেকে কপিতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল সি প্রেস করতে পারি। দেন আমরা দ্বিতীয় সেলে চলে আসব। দেন আমরা এখান থেকে পেস্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করতে পারি।
সো এভাবে আমরা প্রত্যেকটা সেলের ভিতরে আমরা এভাবে করে দেব। সো আমাদের হয়ে গেল। এরপর আমরা এখান থেকে পার্সেন্টেজগুলো এখান থেকে পরিবর্তন করে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন পরেরটা এখানে 100% রয়েছে, এখানে 50%, এখানে 80%, এখানে 25% রয়েছে। সো এভাবে আমরা এগুলো লিখে দেব। সো এটা হচ্ছে আমাদের 100%, এর পরেরটা রয়েছে আমাদের 50%, দেন এর পরেরটা আমাদের রয়েছে 80%, দেন তারপর রয়েছে আমাদের 25%। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এবার আমরা প্রথমে এই শেপটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এটার উইথে ক্লিক করব এবং আমরা এখান থেকে উইথটাকে এখান থেকে কমিয়ে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে উইথটা এখান থেকে কমে যাচ্ছে। আর এই পর্বে আমরা এই 5টা শেপ একত্রে সিলেকশন করব। আমরা এখান থেকে 5টা শেপ একত্রে সিলেকশন করে আমরা এখান থেকে লেআউটে চলে আসব, দেন আমরা এখান থেকে অ্যালাইনড লেফটে ক্লিক করব, তাহলে আমাদের এই পাশে এটা চলে আসবে। সো এবার হচ্ছে আমরা এখান থেকে এই রেক্টেঙ্গুলারে ক্লিক করব, দেন এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করব, এটার মাধ্যমে আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেব। সো এটাকে 75% করে দিচ্ছি। এরপর রয়েছে এটা 100% থাকবে, এটা 50%। সো আমরা এখান থেকে এটাকে যেহেতু 3 রয়েছে, সো এটাকে অর্ধেক আমরা এখান থেকে করে দিচ্ছি। 100-এর অর্ধেক, আমাদের 100-এর অর্ধেক হয়ে গেল। দেন 80% সিলেকশন করব, এখান থেকে আমরা এটার শেপের যে উইথ এটাকে আমরা কমিয়ে দেব। সো আমরা এখান থেকে এটাকে কমিয়ে দিচ্ছি এভাবে। ওকে, এবং 25% এটাকে সিলেকশন করে আমরা শেপের উইথটাকে আমরা এখান থেকে কমিয়ে দেব। সো এটা 50%-এর অর্ধেক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন যে আমাদের ডায়াগ্রামটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমরা সবগুলো টেক্সট বক্স একবারে সিলেকশন করব, প্রত্যেকটা ধরে ধরে। দেন আমরা এখান থেকে টেবিল ডিজাইনে ক্লিক করব, এখান থেকে বর্ডারে ক্লিক করে এখান থেকে নো বর্ডার করে দেব। পুনরায় আমরা এডুকেশনের এই টেবিলটাকে সিলেকশন করব, টেবিল ডিজাইন থেকে এখান থেকে বর্ডারে ক্লিক করে নো বর্ডার করে দেব এবং আমরা প্রত্যেকটা টেবিলকে সিলেকশন করে আমরা নো বর্ডার করে দেব। যেহেতু আমাদের প্রত্যেকটা টেবিলে কিন্তু নো বর্ডার করার জন্য বলা হয়েছিল, সো আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি সিলেকশন করব এবং এখান থেকে আমরা নো বর্ডার করে দেব। দেন আমরা এটাকেও নো বর্ডার করে দিচ্ছি। তাহলে দেখবেন যে ফাইনালি আমাদের আউটপুটটা কিন্তু এভাবে চলে আসবে। আপনারা বুঝতে পারছেন যে আমাদের আউটপুটটা কিন্তু এভাবে চলে আসলো। এরপর আমরা যদি এবার আমরা স্যাম্পলটা দেখি এবং আমাদের যে ইনস্ট্রাকশন রয়েছে ইনস্ট্রাকশনদের লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে আসলে আমাদের আর কি কাজ করতে হবে। সো আমরা ইনস্ট্রাকশনের ভিতরে আমরা সব কাজগুলো করেছি। এটার ফন্ট সাইজ আমরা দিয়েছি, গ্রিন করেছি, টেবিল বর্ডার আমরা নো বর্ডার করে দিয়েছি। আমরা স্কিল বার এটা স্যাম্পল অনুযায়ী রেক্টেঙ্গুলের মাধ্যমে তৈরি করেছি। তারপর ইংলিশ পার্টের জন্য আমরা প্রত্যেকটা ফন্ট, টাইটেল, সাবটাইটেল, আদার টেক্সট আমরা ফন্টগুলো নির্ধারণ করে দিয়েছি, ফন্ট সাইজগুলো নির্ধারণ করে দিয়েছি। আমরা এখান থেকে সাবটাইটেলের জন্য 22 করে দিয়েছি, আমরা আদার টেক্সটের জন্য 12 করে দিয়েছি, আমরা টাইটেল যেটা রয়েছে প্রথমে সেটা 34 করে দিয়েছি এবং কালার আমরা এগুলো গ্রিন করে দিয়েছি এবং আদার যেটা রয়েছে সেটা আমরা ব্ল্যাক করে দিয়েছি এবং অ্যালাইনমেন্ট এবং লাইন স্পেসিং আমরা এটাকে ঠিক করে দিয়েছি। সো আমাদের এই ইংলিশ পার্ট বা প্রথম পেজের ডিজাইন সম্পূর্ণ আমাদের শেষ হয়ে গিয়েছে। এবার আমরা যদি চাই এখান থেকে এটার টেক্সট বক্স যেটাকে আমাদের যে শেপটা রয়েছে শেপটাকে সিলেকশন করে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারি। সো শেপটা সিলেকশন করে আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব, দেন এখান থেকে শেপ ফিলে ক্লিক করে পিকচারে ক্লিক করব এবং এখান থেকে ফর্মে ফাইলে ক্লিক করে আমরা আমাদের লোকেশন থেকে যে কোনো ইমেজকে বাছাই করে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের ইমেজটা ইনসার্ট হয়ে যাবে। সো আশা করি আপনারা এই প্রথম পেজের এই পার্টটা সঠিকভাবে বুঝতে পারছেন। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা পেজের শেষে কার্সার পয়েন্ট রাখবেন, এখানে শেষ পয়েন্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমাদের অ্যারো কির উপরে হোম এবং ইন বাটন রয়েছে, সো আপনারা ইন বাটন ক্লিক করবেন, তাহলে সর্বশেষে চলে আসবে এবং এখান থেকে আপনারা লেআউটে ক্লিক করবেন, দেন ব্রেকে ক্লিক করবেন, এখান থেকে পেজ ব্রেকে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে দ্বিতীয় আরও একটা পেজ এখানে চলে আসবে। সো এবার আমরা দ্বিতীয় স্যাম্পলে চলে আসি। সো এবার দেখি এখানে বাংলা পার্টে আমাদের বলছে যে সেকেন্ড পেজ।
সেকেন্ড পেজের জন্য আমাদের এখানে বলছে যে ইউনিকোড বা নিকোশ ফন্ট ব্যবহার করার জন্য, যেটা সাইজ থাকবে 14, অ্যালাইনমেন্ট স্যাম্পল অনুযায়ী, এবং লাইন স্পেসিং 1.3 করার জন্য বলছে। এখানে আমাদের ফিল্ড থাকবে, ব্যবহার করতে বলছে ফিল্ড, যে প্রার্থীর নাম, পদবি, প্রার্থী সংস্থার নাম, বিভাগ এবং ঠিকানা। এবং আমাদের দ্বিতীয় নম্বর পেজে এখানে স্যাম্পল দেওয়া রয়েছে, যে আমরা এই স্যাম্পল অনুযায়ী আমরা এটাকে তৈরি করব। সো আমি অলরেডি লেখাটা লিখে রেখেছি, যাতে আমাদের লিখতে গিয়ে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। সো আমি লেখাটাকে কপি পেস্টের মাধ্যমে আমরা এখানে আমাদের ডকুমেন্টের ভিতরে নিয়ে আসলাম এবং সব লেখাগুলো সিলেকশন করে আমরা হোম ট্যাবে চলে আসব এবং এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে 14 করে দেব। ওকে, 14 হয়ে গেল। এবং আমরা এখান থেকে এটার ফন্ট আমরা এখান থেকে নিকোশ ব্যবহার করব। তো যেহেতু যদি নিকোশ না থাকে, তাহলে আমরা নিকোশের বিকল্প হিসাবে আমরা এখান থেকে সুতুনি OMJ ফন্ট ব্যবহার করব। ওকে, সো আমাদের কাজটা হয়ে গেল। এবং এর ভিতরে যে প্যারাগ্রাফ যদি থাকে, সেটাকে সিলেকশন করে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে দেব, তাহলে আমাদের প্যারাগ্রাফগুলো ঠিক হয়ে যাবে। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরপর আমাদের এখানে ইনস্ট্রাকশনের ভিতরে এখানে বলা ছিল যে আমরা এটাকে মেইল মার্জ করব, যেখানে আমাদের ফিল্ডের নামগুলো উল্লেখ রয়েছে। সো এখানে প্রার্থীর নাম, পদবি, প্রার্থী সংস্থার নাম, বিভাগ এবং ঠিকানা। সো আমরা যদি স্যাম্পলে দেখি, আমাদের এখানে কিন্তু ফিল্ডগুলো প্রদর্শিত হচ্ছে এবং এখানেও আমাদের ফিল্ডগুলো প্রদর্শিত হচ্ছে। সো এখানেও প্রার্থীর নাম একটা ফিল্ড রয়েছে। সো আমরা এই ফিল্ডগুলো মেইল মার্জ ব্যবহার করে পূরণ করব। সো মেইল মার্জের জন্য আমাদের একটি ডাটাবেস তৈরি করতে হবে, যে ডাটাবেসের ভিতরে আমাদের এই ফিল্ডগুলো থাকবে। সো আমরা অলরেডি দুইটা ডাটাবেস তৈরি করে রেখেছি। আমরা একটা ডাটাবেস তৈরি করেছি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে এবং আরেকটা ডাটাবেস তৈরি করছি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে। সো দুইটা ডাটাবেস দিয়ে কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। তো প্রথমে আমরা ওয়ার্ডের ডাটাবেসটা দেখি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ফিল্ডের এখানে প্রার্থীর নাম, প্রার্থীর পদবি, প্রার্থীর সংস্থার নাম, বিভাগ এবং ঠিকানা দিয়ে আমরা 5 জন ব্যক্তির জন্য এই ইনফরমেশনগুলোকে ফিল আপ করে রেখেছি। আর সেমভাবে যদি আমরা আমাদের এক্সেল ফাইলটাকে ওপেন করি, তাহলেও আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে আমরা সেমভাবে এক্সেলের ভিতরেও কিন্তু আমরা এই 4টা ফিল্ড আমরা দিয়ে রেখেছি এবং এই ফিল্ডের ইনফরমেশনগুলো আমরা পূরণ করে রেখেছি। আপনি এক্সেল হোক অথবা ওয়ার্ডে হোক, আপনি যে কোনোভাবেই এই ডাটাবেস তৈরি করে ব্যবহার করতে পারবেন। সো আমরা চলে আসি আমাদের ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে। সো আমরা এবার মেইল মার্জের কাজটা সম্পূর্ণ করব। সো মেইল মার্জের কাজ সম্পূর্ণ করার জন্য প্রথমে আমাদের এখান থেকে মেইলিংয়ে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের ডকুমেন্ট বা আমাদের যে তালিকাটা যেখানে সেভ করে রেখেছি, আমরা সেই লোকেশনটাকে আমরা এখান থেকে সিলেকশন করে দেব। সো আমি ডেস্কটপে রেখেছি, যেটার নাম দিয়েছিলাম মাই ডাটা সোর্স, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি। সো আমরা এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে আমাদের এই ফিল্ডগুলো কিছুক্ষণ পূর্বে হাইড ছিল, এখন এগুলো যখন আমরা এখান থেকে লোকেশনটা দিয়ে দিয়েছি, আমাদের এগুলো শো হয়ে গেছে। সো আমরা এখান থেকে ফিল্ডে ক্লিক করব, এখান থেকে ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম, পদবি, প্রার্থী সংস্থার নাম, ঠিকানা রয়েছে। সো আমরা এখান থেকে এইগুলোকে আমরা রিমুভ করে দেব, আমাদের এইগুলোর কোনো প্রয়োজন নেই। সো আপনারা যখন টাইপ করবেন অবশ্যই এইগুলো টাইপ করবেন না, সেগুলোকে আমরা উঠিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে প্রথমে ইনসার্ট মার্জ ক্লিক করে প্রার্থীর নাম দিয়ে দিচ্ছি। এবার ইন্টার প্রেস করে দ্বিতীয়বার হচ্ছে আমরা প্রার্থীর পদবি, পুনরায় ইন্টার প্রেস করে আমরা এখান থেকে প্রার্থীর সংস্থার নাম বিভাগ, এবার ইন্টার প্রেস করে আমরা চতুর্থ ফিল্ড ঠিকানা দিয়ে দিচ্ছি। সো আমাদের এটা হয়ে গেল। এরপর এটার মাঝখানে প্রার্থীর নাম রয়েছে। সো আমরা এইটাকে সিলেকশন করে এই ফিল্ডটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে ইনসার্ট মার্জ ফিল্ড থেকে আমরা প্রার্থীর নামটাকে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এবং দেখব যে আমাদের এই ডকুমেন্টের ভিতরে আরও কোনো ফিল্ড রয়েছে কিনা। আমরা নিচের দিকে চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রার্থীর নাম, পদবি, সংস্থা, ঠিকানা রয়েছে। সো আমরা এটা রিমুভ করে আমরা এখান থেকে মার্জ ফিল করে দিচ্ছি এগুলোকে। সো আমরা এখান থেকে নাম, তারপর পদবি, আমরা একটু এখানে নিচে দিয়ে দিচ্ছি এটাকে। ওকে,
তারপর রয়েছে সংস্থার নাম, এরপর রয়েছে আমাদের এখান থেকে ঠিকানা। সো আমাদের এটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমরা ফিল দিয়েছি। এবার যদি আমরা এখানে মার্জ থাকা অবস্থায় এখান থেকে প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদের ফিলগুলো কিন্তু এখানে পূরণ চলে আসলো। সো অবশ্যই আপনি ডাটাবেসটা ইংরেজিতে করবেন না বাংলায় করবেন সেটি মাথায় রাখবেন। আমি কিন্তু এটা ইংরেজিতে করেছিলাম, সেই জন্য আমার কিন্তু এখানে ইংরেজি চলে আসলো। সো আপনি যদি ডাটাবেসটা বাংলায় পূরণ করতেন তাহলে বাংলা লেখাটা এখানে চলে আসতো। সো আমি প্রিভিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ব্যক্তির জন্য এটি চলে আসলো। দেন আমরা এখান থেকে যদি নেক্সটে ক্লিক করি তাহলে দ্বিতীয় ব্যক্তি ইনফরমেশন দেখতে পাবো, তারপর নেক্সট তৃতীয় ব্যক্তি, তারপর নেক্সট চতুর্থ ব্যক্তি। সো এভাবে যদি আপনি ডাটাবেজের ভিতরে আপনি যতজন ব্যক্তির জন্য ডাটা আপনি এন্ট্রি করে রাখবেন, ততজন ব্যক্তির জন্য কিন্তু আপনার এই মেইল ম্যাচ তৈরি হয়ে যাবে। শুধুমাত্র আপনি যেখানে যেখানে ফিল্ডগুলো পরিবর্তন করবেন সেখান থেকে এই ফিল্ডগুলো এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। সো আপনারা বুঝতে পারছেন। এবার আমরা এটাকে ফিনিশড করব। ফিনিশড করার জন্য আমরা এখান থেকে ফিনিশড মার্জ এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব। আমরা চাইলে এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করলে আমাদের সেম এভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। সো আমি যদি একবার করি তাহলে দেখতে পারবেন যে আমি যদি এখান থেকে ওকেতে ক্লিক করি এবার দেখতে পাবেন যে আমাদের কিন্তু এটা হয়ে গেল। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো প্রথমজন ব্যক্তির জন্য, তারপর নিচে স্ক্রলিং করি, এটা হচ্ছে দ্বিতীয়জন ব্যক্তির জন্য, এভাবে কিন্তু হয়ে গেল। সো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা এটাকে ওয়ার্ড ফাইলে সেভ করব। সো আমরা সেই জন্য এখান থেকে ফিনিশড মার্জে ক্লিক করে এখান থেকে প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব। এখান থেকে ওয়াল সিলেকশন থাকবে, আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এভাবে একটা প্রিন্টটা সিলেকশন করে রাখবো এবং এখানে পেজের জায়গায় ক্লিক করে আমরা অবশ্যই এখান থেকে 2 করে দেব। আমরা যদি এখানে অল করে দেই তাহলে আমরা আমাদের এই 4টা মেইল মার্জের সাথে 4টা সিবি ফরম্যাট কিন্তু আমাদের চলে আসবে। সো আমি আপনাদের প্রথমে এখান থেকে অলে ক্লিক করে আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেখাচ্ছি কেমন দেখা যায়। সো আমি এখান থেকে ওকেতে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা লোকেশন দিয়ে দেব কোথায় সেভ করব। সো আমরা এখান থেকে PDF F01 লিখে দিচ্ছি। এবার আমরা এখান থেকে এটাকে সেভ করে দিচ্ছি। কিছুক্ষণ লোডিং নেবে, দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেল। এবার আমরা আউটপুটটা একবার দেখে আসি যে আসলে আউটপুট কীভাবে আসলো। আমরা যদি PDF এটাকে ওপেন করি তাহলে লক্ষ্য করে দেখবেন যে প্রথমে আমাদের একটি সিবি চলে আসলো, তারপর হচ্ছে এখানে একটি মেইল ম্যাচ চলে আসলো, এরপর এটা দ্বিতীয় নম্বর সিবি চলে আসলো, আবার এখান থেকে তৃতীয় নম্বর অন্য একজন ব্যক্তির নামে একটি মেইল ম্যাচ চলে আসলো, এই তৃতীয় নম্বর সিবি চলে আসলো এবং এখান থেকে তৃতীয় নম্বর মেইল ম্যাচ চলে আসলো, এরপরে চতুর্থ নম্বর সিবি এখানে এবং এখান থেকে চতুর্থ নম্বর মেইল ম্যাচ চলে আসলো। সো এইভাবে আসবে। সো আমরা চাচ্ছি শুধুমাত্র মেইল মার্কসটা আমাদের 4টা কপি চলে আসুক, আমাদের এর সাথে সিবিটা যাতে আমাদের না আসে। সো এই কাজটা করার জন্য আমরা এই মেইল মার্কসটাকে পুনরায় আমরা ব্যবহার করব। সো আমরা চাইলে এখান থেকে ফিনিশ করতে পারি। সো যেহেতু আমরা এখানে এক্সেলটা ব্যবহার করতে কিভাবে হয় সেটা আমরা দেখব, সেই জন্য আমরা সেইমভাবে মেইল মার্জে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক করে আমরা ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের এক্সেল যে ডকুমেন্ট বা ডাটাবেসটা ছিল সেটাকে আমরা যদি এখান থেকে সিলেকশন করে ওপেনে ক্লিক করি এবং এখান থেকে এক্সেল শিটের ভিতরে আমাদের কয়টা শিট থাকবে সেটা দেখা যাবে। সো যেহেতু আমাদের শুধুমাত্র একটা শিট ছিল, শিট 1, সো আমরা শিট 1 সিলেকশন থাকবে। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে সেইমভাবে কিন্তু আমাদের এখান থেকে এই মার্কস ফিল্ডগুলো দেখা যাবে। সো আমরা সেইমভাবে এটা পূরণ করলে আমাদের কাজগুলো হয়ে যাবে। সো আমরা প্রিভিউ করে দেখি, তো আমাদের মার্কস অলরেডি করা ছিল সেই জন্য আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবার আমরা যদি ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র আমাদের চিঠিটা মেইল মার্কস করতে চাই সেই জন্য আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব, দেন প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব, এখান থেকে এটাকে অল সিলেকশন থাকা অবস্থায় আমরা ওকেতে ক্লিক করব এবং এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এইভাবে একটা প্রিন্টটা সিলেকশন করে দেবো। দেন আমরা এখান থেকে পেজে ক্লিক করে অবশ্যই আমরা এখান থেকে 2 করে দেবো, যেহেতু আমাদের ডকুমেন্ট যেটা বাংলা টাইপ সেটা 2 নম্বরে ছিল আর আমাদের শুধুমাত্র 2 নম্বর পেজের মেইল মার্কসটাই আমাদের পিডিএফ আকারে সেভ করতে হবে, সেই জন্য আমরা এখান থেকে 2 করে দিচ্ছি। এবার যদি আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি
এবার আমরা এখান থেকে এটার নাম দিয়ে দিচ্ছি PDF2। এবার যদি আমরা এখান থেকে সেভে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হচ্ছে। এবার আমরা চলে আসি আমাদের ফোল্ডারের ভিতরে, আমরা PDF2টাকে ওপেন করি। এবার লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে প্রথম জন ব্যক্তির জন্য, আমাদের কিন্তু এখানে সিভিটা আসে নাই। এটা হচ্ছে দ্বিতীয় জনের জন্য, এরপর রয়েছে তৃতীয় জনের জন্য, এটা হচ্ছে চতুর্থ জনের জন্য, এটা হচ্ছে পঞ্চম জনের জন্য। আমরা যতজন ব্যক্তির জন্য ডাটাবেস তৈরি করেছিলাম সেই কয়জন ব্যক্তির জন্য কিন্তু আমাদের এটা চলে আসলো। সো আমরা যদি এখানে ডাটাবেজে যদি 4 জন ব্যক্তির পরিবর্তে এখানে যদি আরও একজন ব্যক্তির ডাটা এন্ট্রি করতাম, তাহলে কিন্তু সেটাও কিন্তু একই সময়ের ভিতরে, একই পরিশ্রমের ভিতরে কিন্তু আমাদের সেটা চলে আসতো। সো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে হোক ডাটাবেস তৈরি অথবা এক্সেলে হোক, আপনি যেভাবেই ডাটাবেস তৈরি করেন না কেন, আপনার সেইমভাবে কিন্তু মেইল মার্জ আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা মেইল মার্জ তৈরি করতে হয়। এবার আমাদের এইটাকে PDF প্রিন্টারের মাধ্যমে শুধুমাত্র এটাকে প্রিন্ট করতে বলতে পারে অ্যাসেসর। সো যদি বলে তাহলে আপনারা যেভাবে কাজটা সম্পূর্ণ করবেন, আপনারা সরাসরি ফাইলে ক্লিক করবেন, এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন, এখান থেকে প্রিন্ট মাইক্রোসফট প্রিন্ট টু PDF সিলেকশন করবেন। দেন আপনারা এখান থেকে যদি বলা হয় যে শুধুমাত্র দ্বিতীয় পেজ প্রিন্ট করবেন, তাহলে আপনি শুধুমাত্র এখানে পেজের এখানে 2 করে দেবেন। আর যদি বলতে আপনাকে প্রথম পেজ প্রিন্ট করবেন, তাহলে পেজের এখানে আপনি অন করে দেবেন। আর যদি বলা হয় যে দুইটাই করবেন, তাহলে আপনি সরাসরি এখানে যেভাবে রয়েছে যে প্রিন্ট অল পেজ, আপনি এটাকে সিলেকশন করে দেবেন। সো আমি এখানে 1 নম্বর পেজটাকে PDF করে দেখাচ্ছি। সো আমরা এখান থেকে পেজে ক্লিক করছি, দেন আমি এখান থেকে অন করে দিচ্ছি। অন করা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এখানে কাস্টম প্রিন্ট চলে আসবে। এবার আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব এবং আমরা এখান থেকে এটাকে নাম দিয়ে দেব প্রিন্ট PDF, সেভ করে দিচ্ছি। এবার আমি যদি এখান থেকে সেভে ক্লিক করি, ওকে, আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এবার যদি আমরা এটার আউটপুট দেখি, চলে আসি আমাদের এখানে প্রিন্ট PDF এটা ছিল, এটাকে ওপেন করি, তাহলে দেখতে পাবেন শুধুমাত্র আমাদের প্রথম পেজটা আমরা PDF প্রিন্টারের মাধ্যমে কিন্তু প্রিন্ট করেছি। এছাড়াও আপনাদেরকে বলতে পারে যে এই ডকুমেন্টটা DOCX এবং DOC ফরম্যাটে সেভ করার জন্য। সো অলরেডি আমরা DOC ফরম্যাটে এটাকে সেভ করেছি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে এটা হচ্ছে আমাদের যেই ফাইলটা আমরা প্রথমে সেভ করেছিলাম। আমরা যদি এই ফাইলের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করি এবং এখান থেকে প্রপার্টিসে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবেন যে এটার যে DOCX ফরম্যাটটা কিন্তু এখানে শো করবে। এবং এটাকে যদি আমরা DOC ফরম্যাটে সেভ করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে F12 ফাংশন F12 বাটন যদি একবার প্রেস করি, অথবা ফাইল থেকে যদি সেভ এসে ক্লিক করি এবং এখান থেকে ব্রাউজারে ক্লিক করি এবং লোকেশন দিয়ে আমরা এটার এখান থেকে যে সেভ এস টাইপ পরিবর্তন করে ওয়ার্ড ডকুমেন্ট পরিবর্তন করে আমরা এখান থেকে যদি ওয়ার্ড 97 থেকে 2003 এই ডকুমেন্টটাকে সিলেকশন করে দিই এবং আমরা যদি এখান থেকে এটাকে সেভ করে দিই এবং এখান থেকে কন্টিনিউ করে দিই, এবার যদি আমরা চলে আসি, দেন আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের এই যে ফরম্যাট রয়েছে এটা হচ্ছে DOC.DOC, আর এটা যেটা রয়েছে এটা হলো DOCX। সো আমরা যদি এই ফরম্যাটটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করি, দেন প্রপার্টিসে ক্লিক করি, তাহলে আপনারা দেখবেন যে এখানে এটার ফাইল ফরম্যাট DOC এটা রয়ে গেছে। তো আশা করি আপনারা এই ফরম্যাটগুলোতে এটা সেভ করতে পারবেন। এছাড়াও যদি আপনাকে বলা হয় যে এটা সরাসরি PDF ফরম্যাটে আপনি সেভ করবেন, সেই জন্য আপনি কিবোর্ড থেকে ফাংশন F12 বাটনে একবার প্রেস করে আপনি যদি এখান থেকে সেভ এস টাইপ এখান থেকে PDF সিলেকশন করে আপনি যে লোকেশনে সেভ করবেন সেখানে লোকেশন দিয়ে আপনি যদি এখান থেকে সেভে ক্লিক করেন, তাহলে কিন্তু সরাসরি এটা PDF এ সেভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের PDF এ সেভ হয়ে গেছে। সো আশা করি আপনারা এই প্রসেসিংগুলো বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনার নির্দিষ্ট কিছু ইনস্ট্রাকশন এবং স্পেসিফিকেশন এবং স্যাম্পল ফলো করে কিভাবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এই কাজগুলো সম্পন্ন করা যায়। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তীতে আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটার মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির কাছে ভিডিওটা শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যে কোনো সমস্যায় অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।